তাহিয়ার পাশে বসে উর্মি অপলক দেখে যাচ্ছে সবটা। এই যে বোতলে তেল ভরার সময় কতটা নিখুঁত করে মেপে নিচ্ছে সে, কম বা বেশি নয়, পরিমাপ মতো ঢালছে সে। উর্মি গালে হাত দিয়ে ঈষৎ জড়ানো কণ্ঠে শুধালো, আপু, তেল থেকে একবার এক একটা ঘ্রাণ আসছে কেন? বোতলগুলোর মুখ বন্ধ করতে করতে ঘেমে উঠেছে তাহিয়া। সে ঘাড় না তুলে নিজের স্থির বুদ্ধি কাজে লাগিয়ে বলল, ফুলের ঘ্রাণ কতক্ষণ পাও, কিংবা পারফিউমের ঘ্রাণটা কতক্ষণ থাকে বলো তো? ধরো, তুমি বিরিয়ানির সাথে লেবু চিপে খাচ্ছ, কোন ঘ্রাণটা তোমার কাছে বেশিক্ষণ থাকবে বা আগে থাকবে? ছায়া ঘেরা বারান্দার কোণে ততক্ষণে উমাইর এসে দাঁড়ালো নিঃশব্দে। তাহিয়া এবং উর্মির আলাপন শুনে একপাশে দাঁড়িয়ে রইলেও তাইহার প্রশ্নের জবাবটা সে মনে হাতড়াচ্ছে। জুৎসই প্রতি উত্তর দিতেই পারে, কিন্তু বোনের যুক্তি সে শুনতে চায়। বুকের ওপর দু হাত ভাঁজ করে অপেক্ষা করলো বোনের জবাবটা শোনার জন্য। শ্রবণেন্দ্রিয় সার্থক হলো তার। এটা তো ডিভিশিয়াল ল ফলো করে আপু, তাই না? তাইহা বোতলগুলোকে কাগজে শক্ত মোড়কে রাখতে রাখতে বলল, এবার বলো তো, নদীর পাড়ে ঘুরতে যাবে? তাহিয়ার পাশ থেকে গলা বাড়িয়ে সবটা দেখতে দেখতে উর্মি বলল, কখন নিয়ে যাবে আপু? কাল তো চলে যাব। তেলের বোতল ভরা কাগজের প্যাকেটগুলো শুকনো কাপড়ে মুছে একপাশে সরিয়ে রাখা পর্যন্ত মৌন ছিল তাহিয়া। ওগুলো সরিয়ে রেখে কাপড়ে হাত মুছে জবাব দিল, তৈরি হয়ে নাও, আফিয়াকে ডেকে বলো, ততক্ষণে চা করে আনছি, চা খেয়ে বেরোবো। তাহিয়া ঠোঁটের কোণে নন্দিত হাসিকানা দেখে উর্মি মাথা দুলিয়ে চোখের ভাষায় জানালো তার উচ্ছলতা। এক পা ঘুরিয়ে ছুটে গেল আফিয়ার ঘরের পানে। দরজার কপাট একেবারে খোলা। ঘরের ভেতরে কাউকে না পেয়ে এদিক সেদিক খুঁজেও তেমন সুবিধা করতে পারল না। এবার গুটি গুটি পায়ে উঠোনে নেমে আসতে ভাইকে দেখলো নয়নতারা গাছটার পাশে। উমাইর অবশ্য খেয়াল করেছিল তার নাক উঁচু খুঁতখুঁতে স্বভাবের বোনটা খালি পায়েই ছুটে আসছে তার দিকে। ধরাতলে শীতল এর স্পর্শ সব গিয়ে ঠেকছে উর্মির কোমল পায়ে। ভাইয়ের সামনে এসে তার প্রশ্ন ছিল, ভাবি কোথায়? তাইহি আপু বলেছে নদীর পাড়ে ঘুরতে নিবে। খানিক থেমে উর্মি আবার বলল, ভাবিকে বলো প্লিজ, আমি খুঁজে পাচ্ছি না। উমাইর হাসলো বোনের চপলতায়, তবে প্রসঙ্গ বদলে সে জানালো, একটা কাজ করি, তোকে গ্রামের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়ে যাই, শাড়ি ক্যারি করতে পারিস, মাটিতে খালি পায়ে হাঁটছিস, দারুণ হবে। লাজে রাঙা আদলটা নোয়ালো উর্মি। ক্ষণবিক্ষণে অমন আলাপে অষ্টাদশীরা লাজে কেনই বা রাঙা হবে না। উমাইর শব্দ করে হাসলো, শুনতে পেল তামিদের কণ্ঠস্বর। মাইর ভাই, রেডি হন, রিক্সাওয়ালাকে কল দিলাম, 4 মিনিটের মধ্যে আসবে। সেকেন্ড চারেক বাদে জোর আওয়াজে তামিদ আবার বলল, আফিয়া, 4 মিনিটের মধ্যে রেডি হ, ঘুরতে যাব। উসমান অবশ্য দুপুরের পর থেকেই তামিদের সঙ্গ নিয়েছে। মাঠের আধ ভেজা কাদায় গড়াগড়ি দিয়ে খুনসুটি করেছে। গ্রামের ছেলেদের সাথে ব্যাট বলে ঝড় তুলেছে। সরকার বাড়ির গাছ থেকে পেয়ারা চুরি করার সময় বাড়ির মালিকের ধাওয়া খেয়ে ধান ক্ষেতের আইল ধরে সবার সাথে ছুটে পালিয়েছে। মজুমদার বাড়ির ফুল ছিঁড়ে টিনের চালে ঢিল মেরে সব দল লাপাত্তা হয়েছে। তামিদ তো একেবারে তৃপ্তি ঢেকুর তুলে বলেই দিয়েছে, আজকে ওসমান ছিল বলে কিন্তু আমাদের দল ভারী হয়েছে, মোটামুটি সবাইকে ডিস্টার্ব করতে পেরে মনটা ব্যাকবকুক করছে। গ্রামের ছোটখাটো দোকানগুলোতে তেমন অভিজাত পোশাক আশাক না থাকায় উমাইর এবং আফিয়াকে নিয়ে তাহমিদ শহরের দিকটা এসেছে। উসমানও ভদ্র ছেলে সেজে ভাইয়ের পাশাপাশি হাঁটছে। আফিয়া আসার সময় অবশ্য কোহলিকে তাকে বলে দিয়েছে উর্মির জন্য দুটো সুন্দর দেখে জামা কেনার জন্য। মেয়েটা নদী দেখবে বলে আর মার্কেটে আসেনি। নববধূ এবং বরকে তাদের পছন্দসই পোশাক বাছাই করতে বলে উসমানের জন্য লুঙ্গি কিনে তামিদ বলল, সাধের বিয়াই স্পেশাল গিফট আপনার জন্য। সেখানেও একজোট হাসাহাসির রোল বয়ে গেল। তাদের হাসি থামলো কারো সম্বোধনে। আপনি তাহমিদ না? সোহানের করা প্রশ্নে তামিদ পেছনে ঘুরতে দুই ভাইকে দেখতে পেল। সায়ান সহজাতভাবে সালাম জানালো। সোহান হাত বাড়িয়ে দিল কর্মদনের উদ্দেশ্যে। তামিদ দেরি না করে নিজেও হাত বাড়ালো। তারপর রসিকতার ছলে বলল, সায়নের জন্য শেরওয়ানি কিনতে এসেছি, বলেছে দুপুরে আসতে। এদিকে ব্যাংক হিসাব না মেলায় তার জিএম তাকে ছুটি দেয়নি, আমি গিয়ে সারিয়ে এনেছি। সায়ান ভুরু কুচকালো। দেখে বোঝা যাচ্ছে ভাইয়ের ওপর যার পড়ানায় বিরস সে।
তবু নিজেকে নিয়ন্ত্রণ করে ভাইকে বলল। বড় হয়েছি তো, মান সম্মান কিছু বাঁচাতে দে। তামিদ হাসলো। এই মানুষটা কয়দিন বাদে তার দুলাভাই হবে, তখন এলোমেলো কথায় ভালোই নাস্তানা বোধ করা যাবে একে। উমাই চুপচাপ সবটা দেখলো। এতক্ষণ কথাবার্তায় আজ করতে পেরেছে কিছু। তখন তামিদ উমাইরের দিকে ইশারা করে সায়ানকে বলল। আমাদের নতুন জামাই। সোহান এগিয়ে এলো, হাত মেলালো উমাইরের সাথে। সায়ানও হাত মিলিয়ে জিজ্ঞাসা করলো। ভালো আছেন? হাসি আড্ডায় কেনাকাটার পর্ব শেষ করে তামিদ খানিকটা জোর করে সবাইকে নিয়ে এলো রেস্টুরেন্টে। আফিয়া খানিক অপ্রস্তুত হওয়ায় তাকে আর উমাইরকে আলাদা টেবিলে বসতে বলল সায়ান। আলাদা টেবিলে বসলেও মোটামুটি আড্ডা জমেছে জম্পেশ ভাবে। তাদের হই হুল্লোড়ে আশেপাশের টেবিল থেকেও কেউ কেউ তাকিয়ে থাকে। আচমকা উসমান চেঁচিয়ে উঠল। খাবার কে বানিয়েছে? কে বানিয়েছে এগুলো? ওসমানের চোখে মুখে ক্রোধানল ভর করেছে যেন। কাচুমাচু হয়ে ছুটে আসা ওয়েটারের নমনীয় স্বরে বলল। জি স্যার, বলেন। ওসমান গম্ভীর স্বরে উচ্চ আওয়াজে ফের বলল। খাবার কে বানিয়েছে? ততক্ষণে মোটামুটি পুরো রেস্টুরেন্টে নীরবতা নেমেছে। রেস্টুরেন্টের রান্নাঘরটা থেকে ছুটে এসে মধ্যবয়স্ক লোকটা বলল। আমি বানাই স্যার, কোনো গরমিল হয়েছে? বাহাতে নিজের চুলগুলো পেছনে ঠেলে উসমান বলল। খাবার এত মজা কেন? হোয়াই? আনসার মি। হাসির শব্দ ছাড়া তখন আর কোনো শব্দ শোনা গেল না। উমাই রীতিমতো মাথায় হাত দিয়ে বসে আছে। আফিয়ার হাসি থামছেই না। আচমকা শোনা গেল বিকট শব্দ। শব্দের উৎসের দিকে তাকাতেই সবাই দেখলো ডান পাশের টেবিলের মেয়েটা হাসতে হাসতে চেয়ার নিয়ে উল্টে পড়েছে। হাসি থামার নামই নিচ্ছে না কেউ। কোনো মতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে উমাইর বেশ ক্রুদ্ধ স্বরে ভাইকে জিজ্ঞাসা করলো। সবখানে এসব না করলে চলে না? এটা মফবল এরিয়া, মানুষ পাগল বলবে। স্যার এগিয়ে ওসমানের পক্ষ নিয়ে জবাব দিল। কতদিন পর হাসলাম ভাইয়া, ওনাকে তো গিফট দেওয়া দরকার। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হলে সারপ্রাইজ গিফট থাকবে। তাদের বিকেলটা ছিল রঙিন, ভীষণ আমোদে-পনায়। বিকেলটা কাটিয়ে গন্তব্যে রওনা দিল তারা। হাসি মুখে বিদায়টুকু ছিল অসম্ভব রকমের সুখময়। নদীর জল ছিল শান্ত। ওই যে নীলম্বরটাও যে জলের সীমানায় গা ঘেঁষেছে। তাহিয়ার উর্মির মতো আর অনেকেই ঘুরতে এসেছে। কেউ ট্রলারে চড়ছে, কেউ আবার নদীর দৃশ্যমান লেন্সে বন্দি করতে ব্যস্ত। ছোট ছোট ছেলে মেয়েগুলো এবেলায়ও দাপিয়ে বেড়াচ্ছে টলমলে জলে। তাহিয়া বলল। এই যে এখন দেখছো, একদম শান্ত নদী। অশান্ত হতেও দেরি হয় না। কত বাচ্চা যে স্রোতে ভেসে যায়। উর্মি নিজের মুঠোফোনে আকাশে ভেসে যাওয়া মেঘপুঞ্জ, ডানা ঝাপটানো পাখি, স্বচ্ছ স্রোতধারার ছবি তুলে নিল। নদীর কিনারা ঘেঁষে গড়ে লঞ্চ, ঘাটে মানুষের ভিড়। তার একটু পাশে চটপটি নিয়ে বসেছে কয়েকজন। তাহিয়া এগিয়ে গিয়ে 2 প্লেট চটপটি অর্ডার করলো। চটপটির প্লেট এক হাতে রেখে অন্য হাত দিয়ে চেয়ারটা টেনে বসলো তাহিয়া। উর্মিকে বসতে বলে সবে মেকআপটা সরাতে যাচ্ছিল। তার দৃষ্টি আটকাল খুঁটির সাথে দাঁড়ানো মানুষটার ওপর। হাতটা কেঁপে উঠল তার। ধূসর রঙা শার্টে লোকটাকে কেমন রূপকথার রাজকুমারের মতো লাগছে। এক হাত পকেটে রেখে হেসে হেসে কথা বলছে পাশের মানুষটার সাথে। এক হাতে চুলগুলো ঠেলে পেছনে নিয়ে এক পা পেছাতেই পাশের মানুষটারও দৃষ্টিগোচর হলো তাহিয়ার নিকট। পকেট থেকে হাত বের করে কাপড় আরেকটু টেনে কনুইয়ের ওপরে তুলল সায়ান। পকেট থেকে ফোনটা বের করে 2 ভাই কয়েকটা ছবি তুলল। সোহানের হাতের ব্যাগগুলো দেখে তাহিয়ার হাসি পেল। লোকটাকে কিভাবে বড় ভাইকে খাটাচ্ছে সেটা ভেবে হাসলো। তার বলতে ইচ্ছে হলো, কয়েকটা ব্যাগ নিজে নিয়ে নিন। তার ভাবনাকে গুটিয়ে দিল উর্মি। আপু, তোমার চটপটি পড়ে গেল অর্ধেক। কোথায় হারালে? কখন থেকে ডাকছি। মেয়েটা ধরা পড়ে যাচ্ছিল প্রায়, কিন্তু শেষ চেষ্টা করতেই পারে সে। বেশ দৃঢ় কণ্ঠে জবাব দিল। আকাশটা দেখছি, ভীষণ সুন্দর লাগছে তাই না? উর্মি সহমত জানালো। বুকে হাত রেখে দম নিল তাহিয়া। মাত্র আর কয়েকটা দিন, তারপর নিজের করে পাবে তো মানুষটাকে। জুয়াইরিয়াকে কোলে নিয়ে উঠোনে হাঁটছে সিজা। হুটহাট কোলে ওঠার আবদারটা মেয়েটা ভালোই আয়ত্ত করেছে। উঠোনের কোণে কাঠগোলাপ গাছের নিচে ঝরে পড়া পাতাগুলো এলোমেলো হয়ে আছে। বাগান বিলাসের গোলাপি পাপড়িগুলো শুকনো কাগজের মতো তরতর করে ঝরে পড়ছে। তারা মৃত্তিকা স্পর্শ করার পূর্বে আবার হাওয়ায় গা ভাসিয়ে উড়ে যাচ্ছে খানিকটা দূরে। গুটি কয়েক পুষ্পদল এসে সিজা আর জুয়াইরিয়াকে ছুঁয়ে দিচ্ছে। তুলোর মতো কোমল ছোট্ট হাতখানা বাড়িয়ে পুষ্প পল্লবগুলো স্পর্শ করার চেষ্টা করছিল জুয়াইরিয়া। ভাঙা ভাঙা বলিতে মা মা বলছে ফুপুর কোলে থেকে।
সিজা এগিয়ে এসে একটা নয়নতারা ছিঁড়ে ছোট্ট ভাইজির হাতে দিতেই খিলখিল করে হেসে ওঠে সে। ফুলটা পেয়েই সিজার কোল থেকে জবরদস্তি নেমে পড়ে গেল জোহাইরিয়া। এক ছুটে মায়ের গায়ে ঘেঁষল গিয়ে। মেয়েকে জাপটে ধরে তার নরম ফোলা গালটায় চুমু খেয়ে মাহিয়ারা বলল, এবার আম্মুকে একটা চুমু দাও তো। মায়ের গালে নিজের নাক ঘষল জোহাইরিয়া। মায়ের গলা পেঁচিয়ে দিব্যি বুকের ওমে নিজেকে জড়িয়ে নিল মেয়েটা। বাইরে থেকে শব্দ হচ্ছে উঠোন ঝাড়ু দেওয়ার। মাহিরা মেয়েকে কোলে নিয়ে দুয়ারে এসে দাঁড়ালো। সিজা খানিকটা ঝুঁকে শুকনো ঝাড়ে পড়া পাতাগুলো ঝাড়ু দিয়ে সরিয়ে নিচ্ছে। কোমরে গোজা ওড়নাটা খুলে মুখ মুছে নিল সিজা। পরন্ত বেলাটা এবার তাকে চিন্তায় ফেলে দিল। ভাই দুটো এখনো যে ঘরে ফিরল না। মাহিরা দুবার ডেকেছে চা পান করবার জন্য। জাহারা বেগম তসবি জপতে জপতে অবশ্য চায়ের কাপ ফাঁকা করে দিয়েছে। কল থেকে হাত মুখ ধুয়ে ঘরের দরজায় পা রাখতেই পেছন থেকে সোহানের আওয়াজ শুনে ঘুরে তাকালো সিজা। সোহান গলা উঁচিয়ে বলল, তাড়াতাড়ি পানি আন, এই জমিদার সব আমার হাতে দিয়ে নিজে সাহেব সেজে হাঁটছে। ভাইয়ের কথা শুনে সায়ান হাসলো। দুহাত বোঝাই গেল। সোহান রীতিমতো দৌড়ে গেল বসার ঘরে। ভাইয়ের কথা শুনে হাসলো সায়ান। দুহাত বোঝাই করে সোহান রীতিমতো দৌড়ে গেল বসার ঘরে। সব সোফায় রেখে দুদিকে হাত ছড়িয়ে বসে পড়লো মেঝেতে। সিজা এক গ্লাস পানি ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে গলা বাড়িয়ে দেখতে লাগলো শপিং ব্যাগগুলো। এক চুমুকে সব পানি শেষ করে বোনের হাতে গ্লাসটা দিল সোহান। সেটা নিয়ে সিজা দৌড় লাগালো পাছে কেনাকাটা করে আনার জিনিসগুলো কেউ দেখা শুরু করে। খাবার টেবিলে গ্লাসটা রেখে আসতেই কানে এলো মাহিরার চাপা স্বর। সব তো তুমি কেন বয়ে নিয়ে আসতে গেলে? কিছু তো শায়ন ভাইকেও দিতে পারতে, তাই না? এখন কেমন হাঁসফাঁস করতেছো? সোহানের ফর্সা মুখশ্রীতে লালচে আবার স্পষ্ট দেখা যাচ্ছে। মাহিরার কথায় লালাপা বর্ণটা খানিকটা তেজ পেয়েছে। কণ্ঠস্বরের আওয়াজটা সর্বোচ্চ কমিয়ে জবাব দিল, মেয়েদের সমস্যা কি জানো? সুযোগ পেলে সংসার অশান্তি করার কুলু খুঁজে নিজের বিশেষত্ব জাহির করার অপূর্ব উপাখ্যান। তার ক্ষুব্ধ চাউনি তখনও স্ত্রী ভড়কে যাওয়া আদলে স্থির। আওয়াজ আরো খানিকটা লঘু করে ফের সোহান বলল, কয়দিন আগে তোমার অসুস্থতার সময় আমার চাইতে সায়ান বেশি ছুটেছিল, যুক্তি দেখিয়েছিল তোমার মন খারাপ হতে পারে, আমি যেন তোমার পাশে থাকি। সিজা আড়াল থেকে সরে গেল। সে এসব শুনে না শোনার ভান করে চলে গেল ছোট্ট ভাইয়ের কাছে। হাতের ঘড়িটা খুলে টেবিলে রেখে গুনগুন করে গান গাইছে সায়ান। সিজার ইচ্ছে হলো ভাইকে করা কয়েকটা কথা শোনানোর, পাছে ভাই কিছু সন্দেহ করে এই ভয়ে বলল না, বরং ফিরে গেল উঠোনের কোণে তার নিজ হাতে বোনা পর্তুলিকা গাছগুলোর কাছে। অপেক্ষা করতে লাগলো কখন ডাক আসবে সব দেখার জন্য। হাত বাড়িয়ে জোহাইরিয়াকে কোলে নিল সোহান। তার থমথমে ভাবটা হুট করে গায়েব করতে পারে না। সেই রেশটুকু তখনও আদলে ঝলকানি দিচ্ছে। জাহরা বেগম তসবিটা রেখে জানামাজটা গুছিয়ে রেখে এলেন। ছেলের ডাক শুনে তিনি ছুটে এলেন বসার ঘরটায়। পুত্র এবং পুত্রবধূর গুমট আদলখানা দেখে নরম স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? দুইটার মন খারাপ মনে হচ্ছে। সোহান ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। মাহিরা লজ্জায় বা অনুতাপে মাথা নুয়ে ফেললো। স্বাভাবিক স্বরেই মনের ভেতর সাজানো মিছে বাক্য উচ্চারণ করলো, ওকে মনে না করে দিলে ওষুধ খায় না আম্মু, ওর বুঝতে হবে আমি সবসময় মনে করিয়ে দেবার সুযোগ পাবো না, তখন সে নিজেই ভুগবে। জবরগীয় শব্দ করলেন জাহরা বেগম। ছেলের কঠিন এবং কর্কশ ভাষায় তিনি অপ্রসন্ন হলেন। কপাল কুঁচকে প্রতি উত্তরে করলেন, সামান্য ব্যাপারে এত কঠিন কথা বলা লাগে না। এই যে আসছিস খুশি মনে, কিন্তু জামাই বউ মুখ বেজার করলি, এটা পরেও বলতে পারতি। মায়ের শাসনে দমন সোহান। মায়ের বুকের ভেতরটা ডিপ ডিপ করছে। তার হৃদস্পন্দন আকস্মাৎ বেড়ে গেছে, যেন মেয়েকে বুকে জড়িয়ে নিজের ভেতরের কোরটাকে লঘু করলো ছেলেটা। বিগলিত স্বরে স্ত্রীর উদ্দেশ্যে বলল, সিরজাকে ডাকো, দেখো কি কি এনেছি, আমি ফ্রেশ হয়ে এসে কোনটা কার বলে দেবো। ততক্ষণে জোহাইরা পিতামহির কোলে জায়গা করে নিল। মাইয়া এক ছুটে গিয়ে সিজাকে ডেকে বলল বসার ঘরে যেতে। কোনো রকম অপেক্ষা না করে এবার ছুটল নিজের ঘরে। সোহান সবে ঘরের পোশাকগুলো হাতে নিয়ে অষ্টমের দিকে এগোচ্ছিল। ওভাবেই ছুটে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল মাহিরা। ডাল সামলাতে না পেরে খানিকটা সামনে ঝুঁকে গেল সোহান। তবু নিজের ভারসাম্য রাখলো দৃঢ় পদে। তার শ্রবণন্দিয়ই এলো স্ত্রীর কাপা স্বরটা, সরি,
আর কোনোদিন বলবো না। নিজের বুকের ওপর রাখা অর্ধাঙ্গিনীর কোমল হাতটা ধরে টেনে তাকে নিজের সামনে আনলো সোহান। তার সামনে থাকা মানুষটার মায়াবী নয়নজোড়া তখন চলে টইটুম্বর। একটু আশকারা পেলেই যেন অসময়ে ঢল নামবে। শীতল চাউনিতে তাকালো সোহান। যতটা কঠোর সে স্ত্রীকে শাসন করেছে তার কমলতাকে দ্বিগুণ বাড়িয়ে দিল এই মুহূর্তে। কিঞ্চিত ঝুঁকে স্ত্রীর কপালে আলতো করে চুমু খেয়ে বলল, ভালোবাসি। হাতের ভিড় দিয়ে অশ্রু মুছল মাহিরা। এই ক্ষণটায় তাকে বুকে জড়িয়ে নিল সোহান। ভালোবাসার চাদরে যতই মুড়িয়ে রাখুক না মানুষটাকে, ভুল করলে শাসন করবার জন্য তখন ইস্পাতের মতো কাঠিন্য আবৃত করে নিজেকে। সে জানে কখনো কখনো ছোট ছোট আশকারা পরবর্তীতে তুমুল ঝড় তোলে। আজ মাহিরাকে শাসন না করলে ভবিষ্যতে সংসারে শান্তি রহিত হবে। উঠোনের মধ্যিখানে চন্দ্রাবতীর আলোতে বসে আছে উমাইর। রইস ভুইয়া ডেকেছিলেন তাকে। শ্বশুর সম্পর্কের মানুষটা কিছু একটা হিসেব করতে করতে মোটামুটি মিনিট 5 কাটিয়ে দিয়েছেন। উমাইর নীরবে দেখে যাচ্ছে। ঘর থেকে তখন ছুটে এলো তাহিয়া। ব্যস্ততার ভঙ্গিতে বলল, বাবা, পাশের বাড়ির হারুন আঙ্কেল কিন্তু মিষ্টি 5 কেজি নিয়েছে, টাকা আমি রেখেছি। কাগজের নোটগুলো বাবার দিকে এগিয়ে ধরল তাহিয়া। রইস ভুইয়া এবার হাসলেন। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, এই যে মিলে গেল আজকের হিসাব। যাও হিসাবের খাতাটা কন্যার পানে বাড়িয়ে ধরে রইস ভুইয়া বললেন, যাও, এটা রেখে তাহমিদকে বলো আগামীকালের অর্ডারগুলোর ফাইনাল শিট তৈরি করতে। তাইয়া কালক্ষেপণ করলো না, পা চালিয়ে চলে গেল ঘরের ভেতর। প্রতিদিন এই সময়টা কাটে কঠিন হিসাব নিকাশে। উমাইরের পানে তাকিয়ে এবার রইস ভুইয়া বললেন, করতে দিন কয়েক বাদে তাহিয়ার বিয়ে, তখন তো আসবেই। কথা হলো তাহমিদ যাবে নিমন্ত্রণ করতে। তোমার মতো লম্বা শ্বাস নিলেন রইস সাহেব। মানুষটাকে দেখতে যতটা রাগী মনে হয়, আদতে তিনি ভীষণ সামাজিক ঘরানার। খানিক বিরতি নিয়ে আবার বললেন, আমার মতো অচেনা ছেলের হাতে মেয়ে কেন দিয়েছি জানো? আমার বড় ভাই। উভয় দিকে মাথা নাড়িয়ে নিজের না জানা কথাটুকু জানতে চাইল উমাইর। রইস ভুইয়া হেসে বললেন, আমার বড় ভাই বলেছে তাই। উমাইরও কম যায় না, সেও রহস্য টেনে বলল, শুধু ভাইয়ের কথায়। আশেপাশে তাকালেন রইস ভুইয়া। স্বরটাকে খাদে নামিয়ে জবাব দিলেন, আমার মেয়ের কথায়, 2 মেয়ের কথায়। চমকে গেল উমাইর। বিস্ময় ঘিরে ধরেছে তাকে। বেকুবের মতো প্রশ্ন করল, কোন মেয়ে? বিজ্ঞের মতো মাথা নাড়াচ্ছেন রইস ভুইয়া। এতক্ষণ ঝুঁকে বসা মানুষটা এবার চেয়ারে হেলান দিয়ে আয়েশি কায়দায় বসলো। মাথা চুলকে একবার আকাশের দিকে তাকালেন, তারপর নিজের মৌনতা ভঙ্গ করে জবাব দিলেন, 2 মেয়ের কথায়। অবশ্য প্রথমে তোমার বউ বলেছিল, অনেক কেঁদেছিল সেদিন, তবুও সাহস করে বলেছে। এই ঢ্যার নয় কি? তখন দোনমোনা করছিলাম। পরে ভাবলাম মেয়েকে কষ্ট দিয়ে কি লাভ। অবশ্য বড় মেয়ে এসেও বোনের জন্য অনুরোধ করেছে, আমাকে বুঝিয়েছে। তার চোখের কোণে থাকা জল মুছলেন রইস ভুইয়া। তারপর আবার বলতে লাগলেন, অনুরোধ করেছে, আমাকে বুঝিয়েছে। তারপর তোমার শাশুড়িকে বললাম সবটা। শুধু মেয়ের হাসির জন্য তিনি রাজি হয়ে গেলেন। তো রানী সাহেবা রাজি হলে রাজার কি সাহস হয় দ্বিমত করার? করবে না, তাকে কষ্ট দিবে না, কাঁদাবে না। যদি মনে হয়। উমাই নীরবে শুনছে সবটা। তখন রইস ভুইয়া শুধালেন, এত কথা কেন বলেছি বলো তো? থতমত খেয়ে গেল উমাইর। আসলেই সে জানে না তার শ্বশুর কেন তাকে এত কথা বলল। এবারও নিজের অজ্ঞাত ততটা জানার আগ্রহ দেখালো সে। তখন একজন বাবা অনুরোধ করলো, আমার মেয়েটা তোমার জন্য আমার পায়ে ধরেছে, কেঁদেছে। তাকে অমর্যাদা বা অসম্মান করবে না, তাকে কষ্ট দিবে না, কাঁদাবে না। যদি মনে হয় সে তোমার সাথে মানাতে পারছে না, তখন আমার কাছে রেখে যেও। তবুও আঘাত করো না কখনো। তোমাকে তো। উমাইরের মনে কোত্থেকে অসীম সাহস ভর করলো। সে নির্ভয়ে শ্বশুরের হাত জোড়া ছুঁয়ে বলল প্রতিজ্ঞার স্বরে, আমি তো তাকে হাসি খুশি রাখার চেষ্টা করব বাবা। আপনার মেয়ের অশ্রদ্ধা হতে দিব না কখনোই, প্রমিস। রইস ভুইয়া হাসলেন এবার। ঠোঁটের কোণে তখন নির্মল হাসি ফুটলো মানুষটা। উমাইরের বুকের ভেতর যেন ঘোড়া ছুটছে। তার প্রিয় মানুষটা তাকে পাওয়ার জন্য এতটা উতালা ছিল। বাস স্ট্যান্ডে আফিয়ান বিমর্ষতায় বলে দিচ্ছে উমাইরের প্রস্থান তাকে কতটা ব্যথিত করছে। উর্মি এসে জড়িয়ে ধরলো আফিয়াকে। আহ্লাদি হয়ে বলল, ভাইয়ার সাথে আবার আসবো ভাবি। ওসমান এগিয়ে এসে তামিদের বাহুতে আলতো করে ঘুষি মেরে বলল, এর মধ্যে চাকরি টাকরি পেয়ে গেলে আসা হবে না, ফ্রি হলেই চলে আসবো। আপনার আরেকটা ছোট বোন টোন থাকলে বিয়ে করে নিয়ে যেতাম, সেই সুবাদে ঘন ঘন শ্বশুরবাড়ি আসতে পারতাম। ভাইয়ের শ্বশুরবাড়িতে চাইলে তো প্রতিদিন আসা যায় না।
তাহমিদ হাসলো। কেন যেন তার কষ্ট হচ্ছে খুব। ওসমানের কথার জবাবে সে বলল, বন্ধুর বাড়িতে আসতে কোনো সময় টময় লাগে না, মনে পড়লেই চলে আসবেন। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে উমাইর বুঝতে পারলো প্রেয়সীকে এইভাবে রেখে যাওয়াটা কতটা ভয়ানক যন্ত্রণা। আর চোখে বার কয়েক দেখলো তার মহারানীর বিষণ্ণতা। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে তার। তাকে পাবার জন্য কেউ কেঁদেছে, আর তারই সাময়িক প্রস্থানে সেই মানুষটার বেদনা তোর। উমাইর নির্ভুস্বরে আফিয়ার কানের কাছে এসে বলল, মন খারাপ? জবাবটুকু উচ্চারিত হবার আগেই দানবের মতো বাসটা এসে থামলো। তাহমিদ খানিকটা তাড়ার স্বরে বলল, গাড়ি এসে গেছে, উঠে পড়ুন। এক হাতে স্ত্রীকে পেছন থেকে টেনে নিজের কাছে নিয়ে উমাইর বলল, চেক কেয়ার, আপুর বিয়েতে সবাই মিলে আসবো আবার। জবাব দিল না আফিয়া। তার নাক টানা শব্দে উমাইরের মলিনা হাসিটাও উদাও হয়ে গেল ঠোঁটের কোণ থেকে। ওসমান গাড়ির দরজায় দাঁড়িয়ে বোনকে তোলার জন্য হাত বাড়িয়ে বলল, তাড়াতাড়ি আয়, একটা অটিস্টিক পালতেছি আমরা, গাড়িতে উঠতেও জানে না। উর্মি উঠতেই উমাইরের স্ত্রীর গালে আলতো করে হাত ছুঁয়ে বিগলিত হাসি দিল। টলমল চাউনিতে উমাইরের পানে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল আফিয়া। কন্ট্রাক্টরের তারাই গাড়িতে উঠে আর একজনের পেছনে তাকালো উমাইর। ওস্তাদ চলেন, কথাটা বলেই কন্ট্রাক্টরও এক লাফে উঠে দাঁড়ালো বাসের দরজায়। হর্ন বাজিয়ে ড্রাইভার এগিয়ে গেল সাই সাই করে। তাহমিদ এগিয়ে এসে বোনের হাত ধরে বলল, চল। নেকাবের আড়ালে আবৃত আদলখানায় অসময়ী শ্রাবণ ধারা নেমেছে। বেশ গম্ভীরভাবে নাক টানা শব্দে তাহমিদ থমকে দাঁড়ালো। বোনের কান্নাতে সে বড়ই দুর্বল। এখন প্রশ্ন করলে বোনটা লজ্জা পাবে ভেবে কিছু না বলে ধীর কদমে এগিয়ে যাচ্ছে সামনে। আফিয়ার কান্না থামার নাম নেই যেন। বোনকে থামানোর জন্যই হয়তো তাহমিদ বলেছে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এই প্রথম কাউকে ছাগলের মতো কাঁদতে দেখলাম। বিধি, এ তোমার কি লীলা খেলা? আফিয়ার চঞ্চলতায় ভাটা পড়েছে। জবাব দিল না। যন্ত্রের মতো ভাইয়ের তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাসের খাড়া সিটটায় হেলান দিতে অসুবিধা হলো উর্মির। উমাইর সিটের পাশে বাটনটা চাপতেই এবার উর্মি হেলান দিতে পারল। ভাইয়ের বিমর্ষ আদলখানা প্রত্যক্ষ করতেই টের পেল নববধূকে এখানে রেখে যেতে বুকের ঝড়টাকে থামাতে কাঠখড় পোড়াতে হবে ভাইকে। সে নিজেও এক নাম না জানা অসুখে ডুব দিয়েছে। মুঠোফোনটা বের করে গ্যালারিতে হাইড অপশানে রাখা ছবিটা দেখলো। ওসমানের সাথে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল তাহমিদ আকাশের পানে হাত উঁচিয়ে কি যেন দেখাচ্ছিল। তাহমিদের ভেতরকার সুপুরুষটা তখন জগতের সবচেয়ে আকর্ষণীয় এবং সুদর্শন হয়ে ধরা দিয়েছিল এই কিশোরীর মণিকোঠায়। ফোনটা আবার ব্যাগে রেখে দিয়ে চোখ জোড়া বন্ধ করে হেলান দিল উর্মি। তার কষ্ট হচ্ছে, কারণ ওসমানের কাছে তাহমিদের স্বীকারোক্তি ছিল। নন্দিতাকে দেখেছেন? এই বদ আমাকে প্রেমপত্র পাঠায়। ওকে ইগনোর করতে করতে কবে যেন ভালোবেসে ফেলেছি। বাসের জানালা গলিয়ে উর্মির দৃষ্টি গেল বাইরে। সে জানতো না এক বুক বিরহ নিয়ে সে ফিরবে, অথচ তার সঙ্গী হলো সুপ্ত ব্যথা। দীর্ঘশ্বাস ছেড়ে কোলে থাকা ব্যাগটায় হাত দিল ইয়ারফোন নেবার জন্য। ব্যাগে না পেয়ে অসহায় ভঙ্গিতে উমাইরকে বলল, ইয়ারফোনটা বোধহয় রয়েই গেছে, এখন কি হবে? পেছনের আসন থেকে ওসমান জবাব দিল, ঘুমাবি হা করে? এদিকে টেবিলের ওপর নতুন ইয়ারফোনটা দেখে তাহিয়া যত্ন করে সেটা তুলে রাখলো। তার আবার আজ ব্যস্ততা বেড়েছে। পরিবারের বড় সন্তান সে। মেয়ে হলেও দায়িত্বর গৌর ভাগটা বরাবরই তার কাঁধে চেপেছে। এই যে নিজের বিয়ে উপলক্ষে পরিবারের সকলের জন্য কেনাকাটার কর্তব্যটুকু তার উপর ন্যস্ত হলো। তাছাড়া অন্যান্য আয়োজনের হিসাব নিকাশটাও তাকে করতে হবে। পরিবার ছেড়ে যাবার বিষণ্ণ অনুভূতিটুকু ঠিকঠাক অনুভব করার ফুলছরটুকু নেই তার। বাবার রাজকন্যা হলেও যে সে সংসারের জন্য বড় সন্তান। মায়ের সাথে পরামর্শ করার জন্য পা বাড়ালো তাহিয়া। হাতে থাকা কাগজটা নিয়ে সবকিছু দেখে নিল আর একবার। বারান্দায় বসে চুল আঁচড়াচ্ছিল কোহেলি। সংসারের হাল ধরবার দুঃসাহসটা তাকে নিজের সৌন্দর্য চর্চার নাম ভুলিয়ে দিয়েছে। দিন রাত এক করে খেটে খুশে স্বাচ্ছন্দ্য আর আভিজাত্য পেয়েছে ঠিকই, শুধু জীবন থেকে মুছে গেল রঙিন দিনগুলো। বয়সটা কতই বা হলো, যে বয়সে তার আহ্লাদ করার কথা সে বয়সে ঢাল হয়েছে সংসারে। জীবনসঙ্গী সম্মানকে ভূমিতে লুটানোর সুযোগ না দিয়ে হয়েছে রইস ভুঁইয়ার অবলম্বন। চুলগুলো একপাশে এনে চিরুনি চালাতে চালাতে ঝাপসা হয়ে এলো নয়নজোড়া।
তাহিয়া যদি সহযোগিতা না হতো তবে হয়তো কবেই ঝরে যেত সব স্বপ্ন আহ্লাদ। কয়েকদিন বাদে মেয়েটাও তো চলে যাবে অন্যের ঘরে, তখন কে এসে কাঁধে ভরসার ছোঁয়া দিবে? ডান হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে এবার রেশমের মতো ঝরঝরে চুলগুলোতে বেরুনি করতে লাগলো কোহেলি। তখনই কানে এলো সেই পুরানো আবদার। তোমাকে তো খোলা চুলেই মায়াবিনী লাগে, খোলা রাখো না চুল। খাটের সাথে হেলান দিয়ে বসে থাকা রইজ ভুঁইয়া এতক্ষণ যাবৎ এক মনে দেখে যাচ্ছিলেন স্ত্রীর কার্যকলাপ। বারবার আফসোসের বুলি আওড়াচ্ছেন মনে মনে। বুক ভরা না পাওয়ার যন্ত্রণা বাড়ছে। এই যে এখন তিনি হাঁটতে পারলে নিশ্চয় কোহলির দীঘল চুলে নাক ডোবাতেন। বেননির বাঁধন আলগা করে দিল কোহলি। ক্লিপটাকে জানালার রেলিংয়ে আটকে দিয়ে উঠে এলেন। স্বামীর পাশে বসতে বসতে রসিকতা ছলে শোধালেন, আমার এই আধমরা দেহের সৌন্দর্য কোথায় পান আপনি? শুধু মিথ্যে প্রশংসা করা, তাই না? স্মিত হাসলেন রইজ ভুঁইয়া। স্ত্রীর রসিকতার জবাবে তিনিও দিলেন জুৎসই চাল। রাখো না চুল। তুমি কি আমার দৃষ্টিতে কখনো তোমাকে দেখেছো? আমার মেয়ে কোহেলি হাসলো। কি মিষ্টি সেই হাসি! লাজরাঙা আদলখানায় একেবারে কিশোরীর মন প্রাণবন্ত লাগছে। কিছু একটা বলবার জন্য সবে মুখ খুলছিল কোহেলি, তার আগেই মেয়েটাকে থামাতে হলো নিজের আলাপন। চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে দরজার সামনে এসে দাঁড়ালো সে। মাকে দেখতে মৃদু হেসে তাহিয়া কাগজটা এগিয়ে দিয়ে বলল, সব দেখো তো আম্মু, তাহমিদ আসলে ওকে নিয়ে বের হব, সব ঠিকঠাক থাকলে। কোহেলি মেয়ের হাত থেকে কাগজের খণ্ডটা নিয়ে সব দেখলো। বুড়ো জোড়ায় কুঞ্চিত আবির্ভাব হলো মানুষটা। ঠোঁট কামড়ে ভেবেচিন্তে বলল, তুই আপাতত এইসবই নিয়ে আয়, আর পরের বাড়ির জন্য কি করা লাগবে সেটা তোর চাচা বা জ্যাঠামশাইকে এলে করবে। থেমে দম দিলেন কোহলি। আবার বললেন তিনি, আমাদের ঘরের মানুষদের জন্য কেনাকাটার দায়িত্ব পর্যন্ত এবার তোর পেরেশানি হবে, কারণ আমি সব সময় চাই তোরা নিজের পছন্দের জিনিসে যেন স্বাচ্ছন্দ্য পাস। বাদ বাকি দায়িত্ব মুলতবি থাকলো। শ্বশুর বাড়ির ব্যস্ততা পেরিয়ে সময় পেলে না হয় মা বাবার জন্য আবার দায়িত্বের খাতা খুলিস। তাইয়া হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা মনে হয় ছুটি নিয়েছে। মায়ের হাত থেকে কাগজটা নিয়ে নিজের ঘরের পানে পা বাড়ালো সে। মেয়েটা অবশ্য মনে মনে উর্মিকে ভীষণ মিস করছে। দুদিনেই কত সখ্যতা হয়ে গেছে দুজনার। মনটাকে সেদিকে বাগ দিল তাহিয়া। সে সবাইকে একটা কথা সবসময় বলে, যে চিন্তাটা আমাদের কষ্ট দেয় সেটা না ভেবে যে কল্পনা আমাদের মানসিক শান্তি দেয় সেদিকে মন দেওয়া উচিত। এই কথাটাই সে মানলো এবেলায়। কাঠফাটা রোদে রাস্তায় দাঁড়িয়ে কপালের ঘাম মুছতে মুছতে তাহমিদ বলল, এখন কই যাবি তাহলে? তাহিয়া মোলায়েম স্বরের জবাব দিল, এই ব্রাঞ্চে যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে সদরে যে ব্রাঞ্চ আছে ওটাতেই যাই। আপিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে হালকা খাবার দাবার খেয়ে আবার তাহিয়ার সাথে এসেছে তাহমিদ। ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেদিন দিঘির পাড় অঞ্চলের এবি ব্যাংকের কার্যক্রম বন্ধ হওয়ায় অগত্যা সদরে রওনা দিল দুই ভাই বোন। রিকশায় বসে তাহমিদ বোনের উদ্দেশ্যে বলল, আপিয়া আজকে কান্তি ছিল হুমায়ুর ভাইয়া যাওয়ার পরেই। তাহিয়া নীরবতা ভেঙে বলল, বড় ভাই তুই ওর অন্তত খোঁজা দিস না এসব নিয়ে। তাহমিদ বেকুব বনে গেল। আদলে বিরক্তির ছাপ ঝুলিয়ে জবাব দিল, ওরে নিয়ে আসা উচিত ছিল, আমি এটা বোঝাচ্ছি, নিয়ে আসলে একটু ভালো লাগতো ওর। তাইয়া হেসে দিল পিক করে। ছোট ভাই বোন দুটোকে জ্বালাতে তার ভালোই লাগে। মাঝে মধ্যে কথা বুঝেও না বোঝার ভান করে উল্টো পাল্টা বলে, তখনই খেপে যায় তাহমিদ। রিক্সা এসে থামলো একেবারে ব্যাংকের সামনে। তাহিয়া ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া দিয়ে তড়িঘড়ি করে ঢুকলো ব্যাংকের ভেতরে। দ্রুত কদমে এগিয়ে যাচ্ছিল টাকা উত্তোলন কাউন্টারের পানে। আচমকা থেমে গেল তার গতি। পেছনে ঘুরে ভাইকে বলল, তুই টাকা তুলে আন, আমি বাহিরে অপেক্ষা করছি। কথাটা বলে ভাইয়ের হাতে চেকটা দিয়ে দৌড়ে চলে গেল ব্যাংকের বাইরে। হুট করে তার শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল। বুকে হাত রেখে সে রীতিমতো হাঁপাচ্ছে। চেকটা নিয়ে তাহমিদ কাউন্টারের সামনে দাঁড়াতেই চাপা স্বরে বলল, ভাইয়া। কনুইয়ের ওপরে ভাঁজ করা হাতাটা ঠিক করে চেয়ারে বসা মানুষটা প্রসন্ন আদলে শোধালো, জি বলুন স্যার। কথাটা বলেই যখন কাচের ওপারে তাকালো, সায়ন নিজেও চমকে উঠল। হাসিটা ঠোঁটের অনেকখানি দখল করে নিল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, আরে আপনি? কথাটা বলতে বলতে কাচের ওপাশ থেকে হাঁটা ধরল সায়ান। 30 সেকেন্ডের ব্যবধানে একেবারে তাহমিদের সামনে দাঁড়ালো। হাত বাড়িয়ে দিয়ে বলল, কেমন আছেন? তাহমিদ কলা নামিয়ে বলল,
তুমি কি করে বলেন? আপনি আমার হবু দুলাভাই। শায়ান হাসলো। তাহমিদের হাতের পানে তাকিয়ে জিজ্ঞাসা করলো। টাকা তুলতে আসছো? তাহমিদ মাথা দোলাতেই তার হাত থেকে চেকটা নিয়ে পাশের ডেস্কে বসা মানুষটাকে বলল, রাব্বি ভাই, টাকা তুলবো, চেকটা স্ক্যান করে টাকাটা দেন। একদিকে টাকা গণনা চলছে, অন্যদিকে শায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহমিদের সাথে কথা বলছে। টাকা নেবার জন্য যখন কাউন্টার থেকে ডাক এলো, তাহমিদ এগিয়ে গিয়ে টাকা নিয়ে পকেটে ঢুকাতে শায়ান বলল, চেক করে নাও। টাকার বান্ডেলে ছেঁড়া ফাটা নোট ঢুকিয়ে দেয়। তাহমিদ বোকার মতো হাসলো। শায়ানের কথা মতো সে যখন টাকাটা গুনতে শুরু করলো, সে দেখলো 20,000 টাকার ভেতরে 4টা নোটই ছেঁড়া। সেগুলো বদলে এবার তাহমিদ গদগদ হয়ে বলল, আপা আছে বাহিরে, চলুন একসাথে বসে কফি খেয়ে আসি। বাঁ হাতটা পকেটে রেখে ডান হাতে ইশারা করে শায়ান বলল, চলো। ব্যাংকের ভবনটার সামনেই দাঁড়িয়ে তাহিয়া বাচ্চাদের মতো দাঁড়িয়ে গাড়ি ছোটাছুটি দেখছে। সে বুকের ভেতর ঢিপ ঢিপ করছে তার। একটাই ভাবনা তার মনে, মানুষটা যদি সামনে আসে। ততক্ষণে শুনতে পেল ভাইয়ের ডাক। আপা আসছি, দেখ কে আসছে। তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। বুকের ভেতরের অস্থির ধুকপুকানের তোরে সে ঘেমে উঠেছে। গাড় গোড়াতে এবার বেগ পেতে হচ্ছে তাকে। চূড়ান্ত ধাক্কা খেলো যখন শায়ান বলল, আসসালামু আলাইকুম। বুকের ভেতরের অস্থির কাঁপুনির প্রভাবে তাহিয়ার কণ্ঠস্বরটাও কেঁপে কেঁপে উঠছে। তাহমিদ অবাক হয়ে দেখল কাট কাট ভঙ্গিতে কথা বলা বোনটার কাজকর্ম। তাহিয়া মৃদুস্বরে অবশ্য জবাব দিয়েছিল, ওয়ালাইকুম আসসালাম। এইদিকে সামনে থাকা মানুষটার ঘুরে তাকানোর পরের চাউনিটা মনে গেঁথে গেল শায়ানে। ওই যে সেদিনে সেই চাউনিটাই তো। কণ্ঠস্বরটা ওটা অস্পষ্ট লাগছে আজ, কিন্তু চাউনিতে সেই শীতলতা। তবু মনটা অবুঝ, সে নিশ্চিত হতে চায়। কিন্তু তাহমিদের উপস্থিতিতে আপাতত এই ইচ্ছেকে সঙ্গোপনে লুকিয়ে রাখলো। আজ আর মায়াবতীকে হাতছাড়া করার ইচ্ছে নেই তার। অনুরোধের স্বরে তাহমিদের উদ্দেশ্যে বলল, জাস্ট 5 মিনিটস ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে কয়েক কদম এগিয়েও গিয়েছিল শায়ান, আবার পিছু ফিরে এলো। নমনীয় স্বরে বলল তাহিয়ার উদ্দেশ্যে, ভেতরে এসেই বসুন, বাইরে তো রোদের তেজ প্রকট হয়েছে। তাহমিদ ঠোঁট টিপে হাসি আড়াল করার চেষ্টা করলো। আফিয়ার জন্য উমাইরের ভালোবাসা দেখেছে, কিন্তু বড় বোনটার জন্য শায়ানের ছোটখাটো যত্নটাও তাকে বিগলিত করছে। মনে মনে সে নিজেকে প্রশ্ন করলো, বাহ, বিয়ের আগেই এত ঢং! এই লোক বিয়ের পর আপাকে আসতে দিবে তো? তাহমিদ চেয়েছিল ভেতরে যেতে, কিন্তু তাইহার বারণে দমে গেল। সমস্যা নেই, আপনি আসুন, এখানেই ঠিক আছি। ভিতরে গেলে অস্বস্তি লাগবে। যাবেন না কিন্তু, অপেক্ষা করবেন প্লিজ। অনুরোধটাই শায়ানের ভেতরকার অভিব্যক্তি স্পষ্ট ছিল চোখের ভাষায়। অপেক্ষা করার জো ছিল না তাহিয়ার, তাই তো লাজুকতার মতো নুয়ে থেকেও অপেক্ষা করলো। ম্যানেজারের ডেস্কের সামনে বসে শায়ান ইতস্তত বোধ করতে লাগলো। ম্যানেজার সাহেব কম্পিউটারের দৃষ্টি রেখে জিজ্ঞাসা করলেন, কিছু বলবেন শায়ান? হাফ বেলা লিভ প্রয়োজন স্যার, আমি মেল সাবমিট করেছি, ভাবলাম আপনার চেম্বারে আসে একবার। মেল চেক করনি? ম্যানেজারের গম্ভীর স্বরে করা প্রশ্নটা শুনে শায়ান মুঠোফোনে ইমেল অপশনটা খুললো। মৃদু হাসলো। ম্যানেজারের তরফ থেকে আসা জবাবটা পড়ে সহজভাবে জানালো, ধন্যবাদ স্যার। তাইয়া হাতের আঙ্গুলে কি কি গুণে হিসাব করলো। তামিদকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রে, আমি এখন আম্মু আব্বু আর তোর জন্য কিনবো। আফিয়াটা ও পছন্দ করে কিনবে, হবে না? তামিদও সমর্থন জানালো। আকাশের দিকে ইশারা করে বলল, আপা আজকে কিন্তু বিরিয়ানি খাওয়াবি বলছিলি। তাইহা ঘাড় নাড়ালো। তার মনে আছে সবটা। দুরন্ত বেগে ছুটে আসা বাসগুলোর গতিতে সম্মানে ধুলো উঠছে। আচমকা তাহিয়ার চোখ এসে পড়লো ধুলো কণা। হাতের পিঠ দিয়ে বার কয়েক মুছলেও চোখের খচখচানিটা কমছে না। বারবার চোখ চুলকাচ্ছে তাহিয়ার। চোখ জোড়া প্রায় লাল হয়ে গেছে। ছুটতে ছুটতে শায়ান এলো ব্যাংকের বাইরে। ততক্ষণে তার মায়াবিনীর দশা নাজেহাল। যার চোখের মায়ায় পড়েছে শায়ান, তার লালাব দৃষ্টিতে দৃষ্টি মেলাতেই উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, আপনার চোখ লাল কেন? ধুলো পড়েছে নাকি? মুঠোফোনে মগ্ন থাকা তাহমিদ এতক্ষণে তাকালো তাহিয়ার দিকে। তাহিয়া আবারও হাতের পিঠ দিয়ে চোখ মুছল। শায়ান যা বোঝার বুঝে নিল। ব্যাংক থেকে একটু দূরে থাকা স্টেশনারি থেকে পানির বোতল নিয়ে এলো ছুটে গিয়ে। পানির বোতলটা তাহিয়ার হাতে দিয়ে বলল, চোখে পানির ঝাপটা দিন, এই রাস্তায় দাঁড়ালে চোখে 1 কেজি ধুলো পড়ে। হাত ব্যাগের জন্য ঠিক মতো পানির ঝাপটা দিতে পারছে না তাহিয়া। শায়ান হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে নিল এক হাতে, অন্য হাতে পানি ঢালছে তাহিয়ার হাতে। পানির ঝাপটায় পুরো নিকাবটায় ভিজে জবজব হয়ে গেছে। তাহমিদ এগিয়ে এসে আলতো করে রুমাল দিয়ে বোনের চোখ মুছে দিল। বিগলিত স্বরে জিজ্ঞেস করলো বোনকে, ভালো লাগছে আপা?
সায়ান হাতের ইশারায় চলন্ত সিএনজিটা থামিয়ে তামিদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো। কোথায় যাবে তোমরা? মার্কেটে যাব। সিএনজি চালক সচরাচরের চেয়ে 20 টাকা বেশি ভাড়া চাইল। অন্য সময় হলে তামিদ মানত না ব্যাপারটা, কিন্তু এই মুহূর্তে সে রাজি হয়ে গেল। বোনকে তারা দিল সিএনজিতে বসার জন্য। দুই ভাই বোন বসতে সায়ান চালকের সাথে বসার জন্য এগুলো, কিন্তু তামিদ বাধা দিয়ে বলল, আমার পাশে জায়গা আছে তো ভাইয়া, আসুন। চোখজোড়া বুঝে ছিটে হেলান দিয়ে আছে ওমাইর। বারবার দৃশ্যপটে বেশ আসছে প্রিয়তমা চল চাউনি। আফসোস হচ্ছে তার, যদি নিয়ে আসতে পারতো তার সাথে। মনের ভেতরের প্রশ্ন ঝড়। আচ্ছা, ও কি কাঁদছে? ফের নিজেই আশ্বাস দিল, খুব তাড়াতাড়ি যাবো তো আবার, এই তো কয়েকটা দিনই তো। ভাবনার প্রান্তে বাধা এলো মুঠোফোনের শব্দে। মহারানী নামটা জল করছে মুঠোফোনের পর্দায়। কালক্ষেপণ না করেই রিসিভ করলো কলটা। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে আফিয়া বলল, কত দূর গেলেন? এই তো মোটামুটি দিব্যিদারের কাছাকাছি। মিস করছি আপনাকে, খুব কষ্ট হচ্ছে আমার। আফিয়ার বলা বাক্য দুটোতে পুরো দস্তর কাব্য হয়ে গেল ওমাইর। জবান যেন বন্ধ হয়ে গেল। ওপাশ থেকে তার প্রিয়সীর ফুপিয়ে ওঠা কান্নার শব্দ বুকে লাগছে। নিজেকে ধাতস্থ করে উমাইর বলল, পৌঁছে কল দিব। ওকে। উমাইর দূরে বসেও যেন আজ পালাতে চাইছে। সে ভেবেছিল কেবল সেই বুঝি পাগলের মতো ভালোবেসেছে মানুষটাকে, কিন্তু গত রাতে তার শ্বশুরের বলা প্রতিটা কথা স্পষ্ট ছিল, তার মহারানী তাকে বেশি ভালোবাসে। তার ভাবনার বাইরে যেটুকু সময় তার চেয়ে বেশি ভালোবাসে। পকেটে ফোনটা রেখে আবারও ছিটে হেলান দিল উমাইর। উর্মি এক নজর ভাইয়ের বিমর্ষ মুখশ্রীতে নজর ঘুরালো। আশা যে কোনো সময় হাজির হবার ঘোর সম্ভাবনা। একটু আশকারা পেলেই ঢল নামার প্রবল আশঙ্কা। দীর্ঘশ্বাস ছাড়লো উর্মি, বিড়বিড় করে বলল, তোমার ভালোবাসা কার নজর না লাগুক। মায়ের জন্য শাড়ি কিনতে এসে তাহিয়ার মেজাজ বিগড়ে গেল। শাড়ির রঙগুলো কেমন যেন। শেষমেশ কচুরিপানার আবছা বেগুনি ফুলগুলোর রঙের আদলে শাড়ি নিল একটা। বাবা আর ভাইয়ের জন্য কিনতে এসে অবশ্য তেমন একটা সময় ব্যয় হয়নি। তামিদ আগে হাঁটছে, তাহিয়া স্লোত গতিতে এগোচ্ছে। এদিক সেদিক দেখতে দেখতে তার নজর আটকালো কালো পাঞ্জাবিটায়। সেখানেই থমকে দাঁড়ালো। তার মনে হলো ওই পাঞ্জাবিটায় সায়ানের হাস্যোজ্জ্বল আদলখানা ভাসছে। তামিদ অনেকটা এগিয়ে গেছে থমকে যাওয়া রমণীর উদ্দেশ্যে। তখন সায়ান বলল, তাহমিদ এগিয়ে গেল তো, ডাকবো ওকে? ঘাড় ঘুরিয়ে তাকালো তাহিয়া, ঘোর লাগানো কণ্ঠে আবদার করলো, পাঞ্জাবিটা আপনার জন্য নেই, পরবেন? প্রসন্ন আদল সায়ানের, তবুও দুপাশে মাথা দুলিয়ে জবাব দিল, হুম, এখন নয়, পুরোপুরি আমার হয়ে আসুন আমার ঘরে। গিরিবাটা ডানে হেলিয়ে আদেশ মানলো তাহিয়া। গতি হালকা বাড়িয়ে আবার হাঁটতে লাগলো। সায়ানের জানতে ইচ্ছে করলো সেদিনে সেই মায়াবতী কি আসলে এসেছিল। তার সেই চাউনি তো মিলে যাচ্ছে, তবুও প্রশ্ন করাটা নিছক অভদ্রতা ভেবে নিজেকে দমালো সায়ান। কেনাকাটা শেষ। তামিদ এক প্রকার চেঁচিয়ে বলল, আপা বিরিয়ানি ক্যান্সেল, কাচ্চি খাওয়া। আজকে তুই খাওয়াবি কিন্তু আপা। সায়ান আপন মনে হাঁটছে। তামিদের কথা শুনে বলল, আজ আমি খাওয়াই, তোমার আপার কাছ থেকে পরে নিও। ভাষণ দেওয়ার মতো করে তর্জনী উঁচিয়ে তাহমিদ বলল, নো মিস্টার দুলাভাই, আপার সাথে ডিল হয়েছে, আমাকে বিরিয়ানি খাওয়াবে। ও আমাকে গতকাল বিকেলে কাছে উঠাইছে নারকেল পেড়ে দেওয়ার জন্য। সায়ান হাসলো খানিকটা, তবুও অনুনয়ের স্বরে বলল, আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু সায়ানের কথা শেষ হবার আগে তাহিয়া বলে উঠল, আজ আমিই খাওয়াই, নইলে ও প্রতিদিন খোঁটা দিবে। সায়ানের কাছে ব্যাপারটা অস্বস্তিকর মনে হলো। আচমকা তার বাহু ধরে তামিদ টেনে বলল, দুলাভাই চলেন। রেস্টুরেন্ট নামে হলেও ভেতরটায় ছিল অনেকটা গ্রামীণ ছোঁয়া। চারপাশে জনসমাগম ভরপুর। একেবারে শেষের দিকে টেবিলে এসে বসলো তারা তিনজন। তাহিয়া নিচু স্বরে ভাইকে বলল, এখানে আমাকে খেতে বলিস না কিন্তু। এত মানুষের মাঝে নিকাব খুলে খাওয়াটা বিচ্ছিরি ব্যাপার। সবাই কিভাবে বারবার তাকাচ্ছে, আমার ঘেন্না লাগছে। তামিদও বুড়ো কোচকে কিছু বলার আগে সায়ান জবাব দিল, আমারও মনে হচ্ছে পাশের টেবিল থেকে ছেলেগুলো বারবার তাকাচ্ছে আপনার দিকে। আপনি বরং উঠে আমার ডান পাশের চেয়ারটায় বসুন, কেউ এদিক থেকে দেখবে না। সায়ানের কথা মতো তাহিয়া উঠে বসলো ডান পাশের চেয়ারটায়। মায়াবিনীকে একবারে নিজের পাশে পেয়ে সায়ান বেশি আনমনা হয়েছে। কেমন উদাস লাগছে সবকিছু। এতটা কাছে মানুষটা, তবুও কত দূরে। তার ধ্যান ভাঙলো তাহমিদের কথায়। দুলাভাই আপনার চশমাটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে ফ্রেমটা খুব ভালো মানিয়েছে কিন্তু। তাহমিদের বলা কথাটা যেন সায়ানের তৃষ্ণাত মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো মনে হলো। সুযোগের সদ্ব্যবহার করতে মোটেও ভুল করলো না ছেলেটা। রয়েছে বলল, আগের চশমাটা দেখলে তোমার আরও বেশি পছন্দ হতো,
কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করে ওটা ভেঙে চুরে একাকার। ওটার মতো আর পেলাম না। শায়ানের টোপটা মুহূর্তের ব্যবধানে গিলে নিল তাহিয়া, আফসোসের স্বরে বলল, যে পিচিটার পা ভেঙেছিল না, ওর জন্য অনেক খারাপ লেগেছে। সে রাতে আমার একটুও ঘুম হয়নি, শুধু পিচি বাবুটার কথা মনে হয়েছিল। এতক্ষণ তবুও কোথাও মনের কোণে সন্দেহ দানা বেঁধেছিল। এই মুহূর্তে দুনিয়াদারি ভীষণ হালকা মনে হচ্ছে শায়ানের কাছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, তবুও নিজেকে সীমায় রেখে বলল, আপনি থাকায় সেদিন ভাইয়া জানতে পেরেছিল, নয়তো ফোন টোন চড়ে নিয়ে যেত, আর আমিও হাসপাতালে পড়ে থাকতাম হয়তো। তাহিয়া হাসলো। শায়ান অনুভব করলেও চোখের দেখা দেখলো না তার মায়াবতী তার এত কাছে, কিন্তু একটা বার দেখলো না তার মুখচ্ছিরি। কি বিষদময় অনুভূতি ছিল। বাড়ি ফিরতে ফিরতে দুপুরের পর হলো উমাইরদের। এত দূরের যাত্রায় স্বাভাবিকভাবেই বিধ্বস্ত তিন ভাই বোন। ওসমান এবং উর্মিকে নিজেদের ঘরে যেতে বলে উমাইর ওপরের তলায় থাকা দাদির কাছে গেল। সে জানে এই মুহূর্তে বাসায় ঢুকলে মায়ের প্রশ্নবাণে জর্জরিত হতে হবে তাকে। আজ তার মন মানসিকতা পুরোপুরি ভঙ্গুর। কিছুটা সময় একান্তই নিজেকে দিতে চায়। সন্তানদের অপেক্ষায় ছিল নাফিসা রহমান। নিজের স্বামী আফনান সাহেব সকালে জানিয়েছিলেন তাদের বাসায় আসার কথা, তাই আজ অফিস কামাই করে বাসায় আছেন তিনি। কলিং বেলের আওয়াজ পেয়ে নাফিসা ছুটে গেলেন দরজা খুলতে। ছেলে মেয়ে দুটো সাহসা বদন মানুষটাকে তৃপ্তি করেছে। তাদেরকে স্বাগতম জানিয়ে ঘরে ঢুকতে দিয়ে দরজার সামনে অপেক্ষা করতে লাগলেন বড় ছেলের জন্য। গলা বাড়িয়ে একবার সিঁড়ির দিকে উকি দিয়েছেন, কিন্তু উমাইরকে না দেখে মেয়েকে জিজ্ঞাসা করলেন, উমাইর এতক্ষণ কি করছে নিচে? ওকে নিচে রেখে তোরা চলে এলি উপরে? উর্মি চোখ জোড়া খানিক ছোট করে নমনীয় স্বরে জবাব দিল, ভাই ওপরে গেছে, দাদুর কাছে, রাতে আসবে বললো। নাফিসা রহমান নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না, যেন নিজের অজান্তেই চোখে জল ভর্তি হয়ে গেল। তিনি কিছু বলার ভাষাটুকুও যেন হারিয়ে ফেললেন। বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। নিঃশব্দে দরজাটা আটকে ধরা গলায় বললেন, হাত মুখ ধুয়ে এসো, টেবিলে খাবার দিচ্ছি। উমাইরকে এই সময় একেবারে আশা করেননি তার জেঠিমা। তবু ছেলেটার মলিন চেহারাটা দেখে কোনো প্রশ্ন করেননি। ছুটে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিলেন। বিনা বাক্য বয়ে পানিটা শেষ করে উমাইর বলল, দাদু ঘুমাচ্ছে। মৃদু হেসে উমাইর বলল, আমিও তাহলে একটু ঘুমাবো। মা, দাদুর সাথে দেখা করে রাত্রে বাসায় যাব। খাদিজা জাহান যেন বুঝতে পারলেন উমাইরের চাওয়া। নতুন বউ রেখে চলে আসার মতো কাজটা পাষাণ হৃদয়ে সম্পন্ন করলেও মনের ভেতরটা তো মানতে চায় না। সন্তান সম উমাইরকে নিজের পাশের ঘরটায় ঘুমাতে বললেন। রুমে এসে দরজাটা ভেতর থেকে আটকে দিল উমাইর। আফিয়ার বলা বাক্য দুটো তার ভেতরটা চুরমার করে দিচ্ছে। বিছানায় বসতে বসতে আফিয়াকে ভিডিও কল করলো সে। এতদিন অধিকারে বৈধতা ছিল না বিধায় ভিডিও কল দেওয়া হয়নি, কিন্তু আজ কোনো বিধিনিষেধ নেই। বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটায় নজর রেখেছে উমাইর। চারপাশে রিং হবার পর ওপাশ থেকে শুনতে পেল, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিল উমাইর। মুঠোফোনের পর্দায় থাকা রমণীর পানে অপলক তাকিয়ে থাকলো কতক্ষণ, তারপর গম্ভীর স্বরে বলল, খেয়েছো? না। বাজে কথা, খেয়ে নাও। খাবো। বাসার বাকিরা কোথায়? সবার সাথে গিয়ে কথা বলো, ভালো লাগবে। জবাবে কিছু বলল না আফিয়া। তার ভীষণ কান্না পাচ্ছে। সে চেষ্টা করছে নিজেকে সামলাতে, কিন্তু আবেগটা তাকে অসহায় করে দিচ্ছে। উমাইর এক দৃষ্টিতে তাকিয়েই থাকলো, ফের বলল, আসবো ৬-৭ দিন পর। এইভাবে মন খারাপ করলে আমার তো ভালো লাগবে না। পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হোক। তোমার আমার মন অন্তত শক্ত নয়। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আফিয়া নিজেকে নিয়ন্ত্রণ করলো বহু কষ্টে। স্বাভাবিক স্বরে প্রশ্ন করলো, খেয়েছেন? আবু আর ভাইয়া ওনারা খেয়েছে? উমাইর হাসার চেষ্টা করলো, জড়ন কণ্ঠে জবাব দিল, ঘুমাবো। আর ঘুম থেকে উঠে আবার কল দিব। এই সময়ের মতো আমাকে তুমি বলার প্র্যাকটিস করো। ফেল করলে কিন্তু 1 মাস পরে যাব। আফিয়া জবাব দিতে চেয়েও দিল না, বরং প্রসঙ্গ বদলে নিল কৌশলে। ঘুমান, রাখছি তবে। বসার ঘরে ভাইয়ার পাশে বসে টেলিভিশন দেখছিল সায়ান। জোহাইরিয়া বসে বসে টম অ্যান্ড জেরি দেখছিল। তার সাথে তার বাবা এবং চাচারাও যোগ দিয়েছে। পূর্ণ মনোযোগ সহকারে তারা কার্টুন দেখছিল। আচমকা সোহানের বাহুতে ঘুষি মেরে সায়ান বলল, জানিস আজকে কি হয়েছে? দৃষ্টি টেলিভিশনে রেখে এই জবাবটা দিয়েছিল সোহান। তার জবাবের প্রেক্ষিতে সায়ান চাপা স্বরে বলল, আমার অ্যাক্সিডেন্ট হবার দিন যার সাথে দেখা হয়েছে, আজকে আবার তাকে দেখেছি। আজ তার সাথে কথাও হয়েছে।
শায়ানের কণ্ঠে উচ্ছ্বাস এবং উৎফুল্লতার আবেশ পুরোপুরি পেয়েছে সোহান, কিন্তু পরেক্ষণেই থমকে গেল। টেলিভিশন থেকে দৃষ্টি সরিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, সায়ন্তর বিয়ে ঠিক হয়ে গেছে। এই মুহূর্তে এমন কিছু নিশ্চয় করবে না যা বাবা মায়ের জন্য ক্ষতিকর হয়। শায়ান উৎফুল্লতার চাদরে যেন আজ নিজেকে মুড়িয়েছে। সেই চিরচারিত হাসিখানা হাসলো আজ। স্বরটুকু আরো নিভিয়ে বলল, আরে নিয়ত ছাপ থাকলে আল্লাহ সফল করে। আজকে ব্যাংকে এসেছে তাহমিদ আর সে মায়াবিনী। পরে বুঝতে পারলাম যার বিরহে আমি ডুবেছি তার সাথেই বিয়ের কথা হলো। ব্যাপারটা সোহানের বোধগম্য হলো না। প্রশ্নাত্মক চাউনিতে তাকিয়ে রইল ভাইয়ার দিকে। শায়ান বুঝতে পারল ভাইয়ার দৃষ্টি। এবার এক গাল হেসে বলল, বুঝিসনি, যাকে আমরা দেখে এলাম ওই মেয়েটাই সেদিন হাসপাতালে আমার ফোন নিয়ে অপেক্ষা করছিল। বিস্ফোরিত নয়নে তাকালো সোহান। সে যেন বিশ্বাস করতে পারছে না কিছু, কিন্তু ভাইয়ের হাসিটা দেখে নিজেও হাসলো। এদিকে ভাইয়ের সন্ধিহান চাউনি ঠিকই আজ করেছে শায়ান। ভাইয়ের হাতটা ধরে নিজে থেকেই বলল, সত্যি বলছি ভাইয়া। সোহান যেন ঘোরের মধ্যে আছে। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, তাহলে তো শান্তির ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। আচ্ছা তুই বস, তোর ভাইজির পাশে। আমার মাথা ধরেছে। নিজের ঘরে পা রাখতেই চমকালো সোহান। একটু আগেও তো সালোয়ার কামিজ পরেছিল মাহিরা, শাড়ি পরলো কখন? আজ সব একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। কালো রঙের শাড়িটা যেন তার শুভ্র অঙ্গে মিশে গেছে। কোমর সমান চুলগুলোও ছেড়ে রেখেছে। চোখের নিচে কাজলের গাঢ় লেপন। সোহান আশেপাশে না তাকিয়ে সম্মোহিতের ন্যায় মাহিরার দিকে এগিয়ে গেল। মাহিরার ঠোঁটের কোণে লেগে আছে মায়াবী হাসি। সোহান এগিয়ে এসে একেবারে স্ত্রীর সামনে দাঁড়িয়েছে। ঠিক তার পেছনে খাটে বসে চুড়িগুলো ছেট মিলাচ্ছিল সিজা। ননদ ভাবি মিলে শাড়ি পরেছে ছবি তোলার জন্য। নিজের হাতে চুড়ি ঢুকিয়ে সে উঠল ভাবির হাতে চুড়ি পরানোর জন্য। এদিকে সোহান এতটাই মাহিরাতে মগ্ন হয়েছে যে আশেপাশে খেয়ালই করেনি। সোহান সবে মাহিরার দুগালে দু হাত রাখতেই সিজা চেঁচিয়ে উঠল, না ভাইয়া, আমি আছি তো এখানে। আশেপাশে তাকাবি তো নাকি? ধুর, অন্তত আমাকে চোখ তো বন্ধ করতে দে। মাহিরা লজ্জায় মুখ ঢাকলো আঁচলে। সোহান এগিয়ে গিয়ে বোনের মাথায় চাটি মেরে রুদ্ধশ্বাসে ছুটল ঘরের বাইরে। সোহান চলে যেতেই সিজা মাহিরার উদ্দেশ্যে বলল, তোমার বর ভালো না ভাবি, আমি লজ্জা পেয়ে গেলাম মাঝে থেকে। মাহিরা ননদের হাতটা ধরে কোনো মতে হাসি থামিয়ে বলল, আমার তো লজ্জা মাটিতে ঢুকে পড়তে মন চাইছে। সিজা ঠোঁট টিপে হাসি আটকাতে ব্যস্ত, কিন্তু মাহিরার হাসির চোটে সে নিজেও এবার শব্দ করে হাসতে লাগলো। দিনগুলো যেন ক্যালেন্ডার থেকে দৌড়ে পালিয়ে গেল। তাহিয়ার গায়ে হলুদের আয়োজনটা সন্ধ্যার সময় বরাদ্দ করা হলো। সকাল থেকেই আত্মীয় স্বজনরা আসা শুরু করেছে। সবার হাসি আড্ডায় মুখরিত বাড়িখানা যেন তাহিয়াকে বেশ আঘাত দিচ্ছে। এই যে 27টা বছর যে বাড়িতে ছিল, সেই বাড়িটাই কালকের পর থেকে তাকে অতিথি রূপে গণ্য করা হবে। এই যে চারপাশটা তার হাতে সাজানো, গাছগাছালি, ঝকঝকে উঠোন, সব তো সে দেখে রেখেছে। শূন্য স্থান পূরণ হয়, তার বদলে অন্য কেউ একজন আসবে সংসারটাকে গুছিয়ে দিতে, আর তাকে অন্য একটা বাড়িতে আমি তো স্থায়ী বাসিন্দা বানানোর জন্য কত শত আয়োজন। সবার আজ একটাই শান্তি, মেয়েটার একটা গতি হলো। সাধারণ ভাষায় মেয়েদের বিয়ে হওয়া মানে একটা গতি হওয়া, কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলো যদি মানুষরূপী পিশাচ হয়, তখন গতি নাকি দুর্গতি। সব পাঞ্ছে লাগছে তাহিয়ার। আপিয়া সারাটা দিন বোনের সাথে চিপকে আছে। উর্মিও আছে তাহিয়ার আশেপাশে। গত রাতেই 3 ভাই বোন এসেছে তাদের বাবার সাথে। দিন কয়েকের ব্যবধানটা যুগ যুগান্তর মনে হয়েছে আফিয়ার উমাইয়ের নিকট। উমাইর আসবে শুনে তো একেবারে শাড়ি পরে নতুন বউ সেজে বসেছিল আফিয়া। তাহিয়া অবশ্য বোনকে বলেছিল সাজার জন্য। সেই প্রথম দিনের মতোই লাল শাড়ি পরিহিতা আফিয়ার প্রেমে আবারও পিছলে পড়েছে উমাইর। চাচাতো বোনেরা দুপাশে বসে তাহিয়ার শ্যামরাঙা হাত জোড়া মেহেদিতে রাঙিয়ে দিচ্ছে। তারা এক একজন এক একবার এটা সেটা বলে হাসিতে পেটে পড়ছে। তাদের খুনসুটির গুটিতে আফিয়াকেও মাঝে মধ্যে বধ করছে। বড় বোনের সামনে তাদের কথা শুনে আফিয়া তো যেন লজ্জায় মরে যাচ্ছে। তাহিয়ার পাশে বসে চুপটি করে বসে আছে উর্মি। বার কয়েক তামিদ এসেছিল এটা সেটা জিজ্ঞাসা করতে। রসিকতার ছলে চাচাতো বোনদেরকে কথার প্যাচে পেঁচিয়ে দিয়ে যায় আসলে। সেও হাসে, তার কথায় তার বোনেরাও হাসে। জোড়া চাউনিতে কয়েকবার তামিদের দিকে তাকিয়েছিল উর্মি। তর্জনী উঁচিয়ে যখন খালাতো বোনদের সে শাসিয়ে কথা বলে, তখন যেন মনে হয় কোনো নেতা তার সামনে দাঁড়িয়ে।
উর্মি কতবার তাকে দেখলো আর চোখে, কিন্তু তাহমিদের মুগ্ধ চাউনি ছিল নন্দিনীর প্রতি। কথায় কথায় অবশ্য তাহমিদ চেঁচিয়ে ওঠে, কে তুমি নন্দিনী? আগে তো তোমায় দেখিনি। তাহমিদ কথাটা বললেই দুজনার মধ্যে শুরু হয় তর্কযুদ্ধ। উর্মি নির্বাক তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারে না। এতক্ষণের হাসি আনন্দ কেমন তেতো লাগছে মেয়েটার কাছে। সঙ্গোপনে তাহিয়ার পাশ থেকে উঠে আসে। পুরো বাড়িতে মানুষ গিজগিজ করছে। ধীর কদমে এগিয়ে যায় বারান্দার দিকে। দূর থেকে দেখতে পায় রইস ভুইয়ার সাথে গল্পে মেতেছে তার বাবা। সাথে আরো কত মধ্যবয়সী বা বৃদ্ধ বয়সী পুরুষেরাও গল্পে মশগুল। তার জন্য কোথাও শান্তি মিলছে না, দম আটকে আটকে আসছে। উপায় না পেয়ে অগত আফিয়ার ঘরের দিকে এগোলো উর্মি। বন্ধ দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো সে। সেখানে কেউ ছিল না। চোখে টলটল করা জলের জন্য সামনে সব ঝাপসা দেখছে উর্মি। শান্ত ভঙ্গিতে বিছানার সামনে মেঝেতে বসলো। মনে হচ্ছে পাশে এমন কাউকে প্রয়োজন, যার বুকে মাথা রেখে একেবারে মনের শেষ বিন্দু কষ্টটা উবে যাওয়া পর্যন্ত কাটতে পারে। হাতের পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে। আচমকা মুঠোফোনের শব্দে চমকে উঠল মেয়েটা। নিজের হাতে থাকা ফোনটাই তাকিয়ে দেখলো উসমান কল করেছে। কলটা রিসিভ করতেই শোনা গেল, কি রে, কই তুই? সবাই পাঞ্জাবি পরে সেজেগুজে বাবু সেজে আছে, আর আমি সন্ন্যাসীর মতো লুঙ্গি পরে আছি। তোর লাগেজ থেকে আমার কালো পাঞ্জাবিটা দে তাড়াতাড়ি, পায়জামাটাও আনিস। ওসমান ভেবেছিল বোনের কাছ থেকে কোনো উল্টো জবাব শুনবে। তাকে অবাক করে দিয়ে উর্মি বলল, আচ্ছা তুই আপুর ঘরের সামনে আয়, লাগেজ ওখানে রেখেছি তো, নিয়ে আসছি। বোনের শান্ত স্বরটা হজম হলো না ওসমানের। বাবুর্চিদের পাশ কাটিয়ে উঠোন থেকে বারান্দার দিকে এগোলো। বারান্দা পেরিয়ে খানিকটা হাঁটলেই প্রথম ঘরটা তাহিয়ার। ঘরটার পাশে এসেই দাঁড়ালো ওসমান। ততক্ষণে তার পাঞ্জাবি পায়জামাটা নিয়ে তাহিয়ার ঘর থেকে বেরিয়ে এলো উর্মি। ভাইয়ের হাতে পাঞ্জাবিটা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য ওসমান শুধালো, কিরে, তোর কি মন খারাপ? বিয়ে হচ্ছে তাহিয়া আপুর, কিন্তু মুখ গোমরা তোর, কারণ কিরে? উর্মি ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। মুখশ্রী মলিনতা এতটাই গভীর ছিল যে তার হাসি এলো না। বোনের এই আষাঢ়ে আদরের হেতু জানতে চায় ওসমান। সে আজ করছে বোনটা কোনো যন্ত্রণায় কাতর, কিন্তু যন্ত্রণাটা কি? আবার প্রশ্ন করলো গম্ভীর স্বরে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? আতকে উঠল উর্মি। দুপাশে সবাইকে ঘাড় নাড়িয়ে বলল, না, কেউ কিছু বলেনি। কে কি বলবে? ওসমানের স্বরে ব্যাপক পরিবর্তন এলো। নরম স্বরে জানতে চাইলো, তাহলে তোর মন খারাপ কেন? মাথা তুলালো উর্মি। কেমন জড়ানো কণ্ঠে জবাব দিল, ক্রাউড বেশি তো, মাথা যন্ত্রণা করছে। ওসমানের চাহনিটা তখন যেন অন্তর্ভেদী হয়ে উঠল। সে যেন দিব্য দৃষ্টিতে বোনের মনে লুকানো ব্যথাটা বুঝতে পারছে। এমনটা অবশ্য হবারই কথা। দুই ভাই মিলেই তো বোনটাকে বড় করেছে। উর্মির গমন পথে তাকিয়ে রইল ওসমান। এতক্ষণে উচ্ছ্বাস নিভে গেছে। বোনের মলিন আদলটা কলিজায় আঘাত করছে যেন। তাহিয়ার মতো সায়ানদের বাড়িটাও জমজমাট হয়ে উঠেছে। শুভ্র পাঞ্জাবিতে সায়ানকে রাজকুমারের মতো লাগছে। সোহান অবশ্য অতিথি আপ্যায়নে ব্যস্ত। তার ফুলসরাত নেই জিরোনর। সিজা মাহিরা ওরা ছুটে ছুটে কাজ করছে। ঘড়ির কাঁটা 10টা এর ঘরটা অতিক্রম করেছে। অতিথিদের খাওয়া দাওয়া শেষ। এখন সবাই গল্প আড্ডায় ব্যস্ত। বাড়ির চাচি খালাদের সাথে হাতে হাতে কাজ এগিয়ে দিতে দিতে সিজা আর মাহিরা খাওয়ার সময় পায়নি। সায়ান এবং সোহানও অপেক্ষা করছে একসাথে খাওয়ার জন্য। ছোট জোহাইরিয়া আজ এত মানুষ দেখে ভরকে গেছে। সারাক্ষণ জ্বালিয়েছে মাহিরাকে। তাকে ঘুম পাড়ানোর জন্য ঘরে নিয়ে গেল মাহিরার আসতে দেরি হওয়ায় দুই ভাইকে খাবার বেড়ে দিয়ে চিজা অপেক্ষা করতে লাগলো কখন তার ভাবি আসবে। এদিকে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে মাহিরা নিজেই ঘুমিয়ে পড়েছে। খাওয়া শেষ করে সায়ানকে ঘিরে তার বন্ধু এবং কাজিন মহল মেতেছে হুল্লোড়ে। সিজা সব গুছিয়ে ভাবিকে ডাকতে গিয়ে হেসে দিল। মোলায়েম স্বরে মাহিরাকে ডাকলো, কিন্তু কুম্ভকর্ণের মতো ভারী ঘুম মাহিরার। কোনো মতে উঠতে চাইছে না সে। অগত্যা সিজা এসে সোহানকে ডেকে নিয়ে গেল। ভাইয়ের হাতে ভাবির জন্য প্লেট সাজিয়ে দিল। সে অপেক্ষা করছে মাহিরা জেগে উঠলে হাতে মেহেদি লাগাবে। তার কোনো চাচাতো বা খালাতো বোন না থাকায় মেয়েটার সখ্যতা কেবল ভাইয়ের বউয়ের সাথেই। সোহানের ডাকে উঠে বসেছে মাহিরা। তার অমন আধো ঘুমে মুখে তুলে খাইয়ে দিচ্ছে সোহান। সিজা মেহেদি নিয়ে অপেক্ষা করছে কখন তার ভাবি আসবে। সে জানে না। কোনো মতে ভাত খেয়ে আবার শুয়ে পড়েছে মাহিরা। ঘড়ির দিকে তাকিয়ে সিজার চোখে জল চলে এলো। বুঝতে পারলো মাহিরা জাগেনি হয়তো। মেহেদিটা নিয়ে টেবিলে রেখে চোখের জল মুছলো হাতের পিঠ দিয়ে।
বসার ঘরে উকি দিয়ে দেখলো তার ভাইরা আর কাজিনেরা কত হই হুল্লার করছে। পুরো বংশের সিজা একটাই মেয়ে, এই জন্য সে একা পড়ে গেছে। বিছানায় গা এলিয়ে দিতে তার কষ্টটা যেন আরো বেড়ে গেছে। সেই সন্ধ্যা থেকে হাতে মেহেদি লাগানোর অপেক্ষায় কত উত্তেজনা ছিল তার। হাত রাঙা করে মেহেদি না লাগালে তার জন্য কেনা লেহেঙ্গাটা পরলে কেমন ফ্যাকাশে লাগবে, এটা ভেবে উঠে বসলো। ঘড়িতে সময় দেখে মনটা আবার খারাপ হলো, কিন্তু বাহাতে অন্তত সে মেহেদি লাগাতে তো পারবে, এটা ভেবে ঝটপট বিছানায় ছাড়লো সিজা। তাইয়া হাতের মেহেদি শুকানোর জন্য বসে আছে সবাই। এই সময়টুকু সবাই গান গেয়ে পার করেছে। উঠোন থেকে বাড়ির মেয়েদের উচ্ছ্বাস টের পাচ্ছে সকলে। উমাইর ভীষণ ঘুম পাচ্ছে, তবুও আফিয়া আসার অপেক্ষা করছে। উপায় না পেয়ে আফিয়াকে কল করলো। বুদ্ধিমতী মেয়েটা বুঝতে পারলো, তাই ঘুমানোর বাহানায় বোনের পাশ থেকে সরে নিজের ঘরে এলো। মিনিট 10 বাদে লজ্জাবতীর মতো মাথা নুয়ে ঘরে এসে তবদা খেলো। বিড় করে বলল, কেউ 10 মিনিটে ঘুমিয়ে যায়?